কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। তারপর এবিপি আনন্দে এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। অমিত শাহ আলাদা করে আমার সঙ্গে আলোচনা করেছেন, নির্বাচনে লেগে পড়ুন গতকাল নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আমি বলেছি লেগেই তো রয়েছি, কাজ দিতে হবে তো। পার্টির মনে হয়েছে সমস্ত শক্তিকে একত্র করতে হবে। গত কয়েকবারের রেজাল্ট ভালো হয়নি, পার্টির হয়তো মনে হয়েছে সবাইকে ঠিকমতো কাজ করানো দরকার রয়েছে, সেজন্য সবাইকে হয়তো যুক্ত করানোর চেষ্টা হচ্ছে। আর কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। কালকে প্রত্যেকের কাছে একটা ইঙ্গিত পৌঁছলো না, দিলীপ ঘোষকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না, তার একটা ভূমিকা থাকছে। আদৌ কি তার কোনো ভূমিকা থাকছে? সে কথা আমি আগেও বলেছি, সম্পূর্ণ ব্যাপারটা পার্টির যারা নীতি নির্ধারণ করেন তাদের হাতে। পশ্চিমবাংলায় নেতৃত্ব আছেন যাদের হাতে এখন পার্টি দায়িত্ব দিয়েছে, আর কেন্দ্রের কিছু নেতৃত্ব আছেন, তারা সব ব্যাপারে চিন্তাভাবনা করে দেখে ডিসিশন নেন। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। তা বললেন আপনি লাগুন, পুরোপুরি পার্টির কাজ করতে হবে, ইলেকশনে পুরো লাগতে হবে। ঠিক আছে, আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে, পুরোপুরি আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কী করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। এইটা কি আপনার কাছে একটা পজিটিভ সাইন মনে হচ্ছে না? কারণ গত 8 মাস ধরে কার্যত আপনি দলের মধ্যে পুরোপুরি প্রাপ্ত। আপনি কোথায় থাকছেন, কি করছেন, কি কর্মসূচি আছে, কেউ ফিরেও দেখছে না। পার্টি তার নিজের মতো করে কর্মসূচি করছে, কোথাও আপনাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আপনাকে ডেকে নেওয়া, আলাদা করে অমিত শাহ 1-to-1 কথা বলা, এটা আপনার কাছে মনে হচ্ছে না পার্টিতে কোথাও যেন হারানো জমি ফিরে পেতে চলেছেন আপনি? দেখুন, পার্টিতে আমি ছিলাম, আমরা একটা হাতিয়ার পার্টি। পার্টি যখন মনে করে যাকে ইউজ করে, তো পার্টির মনে হয়েছে যে দরকার আছে সবাইকে, আর ইলেকশন তো সমস্ত শক্তিকে একত্রিত করে লড়াই করতে হবে। তো যাদের, খালি আমি নয়, এরকম আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আছেন যারা গত 10 বছর ধরে পার্টির যে উত্থান, তাদের সম্পূর্ণ যোগদান আছে। কাউকে সামনে থাকতে হয়, কিন্তু বাকি পার্টির সবাই তো লড়াই করে, তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি। তো গতবারে কিছু হয়েছে, মাঝখানে লোকসভাতেও রেজাল্ট ঠিকমতো হয়নি। তো পার্টি মনে করেছে যে না, বোধহয় সবাই ঠিকমতো কাজ করছে না, সবাইকে করাবার দরকার আছে, সেই জন্য সবাইকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কি ভূমিকা নিতে চান, আপনি পছন্দ করেন? এখন তো নির্বাচনে যা কাজ হতে পারে নিচের থেকে উপরে, নির্বাচন লড়া থেকে লড়ানো, সব কিছু করতে হবে। এখন দায়িত্ব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো আমি যাচ্ছি আজকে মাননীয় রাজ্যসভা দক্ষিণবঙ্গের কথা বলবো, আর কেন্দ্রীয় নেতারাও কথা বলবেন, কি ঠিক হবে সেটা পরে ঠিক হবে। আজকে আপনার রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক? হ্যাঁ, পার্টি অফিসে ওনার সঙ্গে। তারপরে ভবিষ্যৎ নির্ধারণ হবে আপনি কিভাবে কাজটা করবেন। হ্যাঁ, কিন্তু আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার? তো আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি আমি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি লড়েছি। রাজনীতি লড়ার আমার ইচ্ছাও ছিল না, কিন্তু এখন তো আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি, খড়গপুরে 2বার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়বো। আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে? তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে? জানি না পার্টি কী করে, আমার ইচ্ছার উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি, আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। দিলীপ ঘোষ আরো বলছেন যে রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক আছে তার, তিনি আজ বসছেন রাজ্য সভাপতির সঙ্গে, জনপ্রতিনিধি হয়ে আগামী ভোটেও লড়তে চাই। স্পষ্ট বলছেন দিলীপ ঘোষ, পছন্দের কেন্দ্র খড়গপুর, দল বললে ওখানে যাব, মেদিনীপুর থেকে সরানোর পরিণাম ভুগতে হচ্ছে বললেন দিলীপ ঘোষ। অমিত শাহ আলাদা করে তার সঙ্গে বৈঠক করেছেন এবং তার সঙ্গে আলোচনা করেছেন, নির্দেশ দিয়েছেন নির্বাচনে লেগে পড়ুন। 8 মাস ব্রাত্য ছিলেন, তারপর মুখ খুললেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, যেভাবে আমাকে নির্বাচনে লড়ানো হয়েছিল তা আমার মনের মতো ছিল না। আমি প্রথমে বলেছিলাম নির্বাচনে লড়ব না, ফলাফল সকলে দেখেছেন, 18টার মধ্যে 8টা হারিয়েছি। লোকসভা ভোটের ফলাফল নিয়ে তো আপনি বারবার যে মন্তব্যগুলো সামনে করেছেন, কোথাও যেন একটা অন্তর্ঘাতের একটা ইঙ্গিত ছিল।
সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু আপনি একটা অভিমানী হয়ে উঠেছিলেন, যে আমার একটা মনে হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের মধ্যে পরে দিলীপ ঘোষ মনে হয় রইল ঝোলা চললো ভোলা, কিন্তু তারপরে আবার ধীরে ধীরে আপনি ফিরে আসতে শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে বাধা দাঁড়ালো আবার একটা বিতর্ক। না, তার কারণ ছিল একটা, যেভাবে নির্বাচন লড়ানো হলো আমাকে, আমার মনোভূত হয়নি, আমি না বলেছিলাম লড়বো না বলে, কিন্তু পার্টির সিদ্ধান্ত যেহেতু পার্টিতে আছে আমি মেনে নিয়েছি। আর রেজাল্ট সবাই জানেন কি হয়েছে, কেন হয়েছে। 8টা সিট আমরা হারিয়েছিলাম 18টা থেকে। তো সেই জন্য আমার যেটা মনে হলো যে পার্টির বোধহয় আমাকে প্রয়োজন নেই, আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার কাজ ছিল সংগঠন দাঁড় করানো, আমি সুব্রত চ্যাটার্জি আমরা সামনে ছিলাম, বাকি কর্মীরা লড়াই করে আমরা 40-41% ভোট এনে দিয়েছিলাম 19-তে। তো পার্টি তো দাঁড়িয়ে গেছে। আমাদের মতো যারা আরএসএস থেকে আসেন বা প্রচারক, তারা সংগঠনের জন্য আসেন, তারা বাকি যে নির্বাচন সংসদীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার সাধারণত হয় না। তো আমাকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে বোধহয় প্রয়োজন নেই, কিন্তু পশ্চিমবাংলার জন্য যে লড়াই আমাদের, বাংলার পরিবর্তন, সেটা তো শেষ হয়নি, অর্ধেকটা হয়েছে। তা আমার যেটা মনে হলো পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটছে তাতে মানুষ ব্যথিত। আর যে আরজি করকে নিয়ে ঘটনা ঘটলো, আজ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা তাতে নিয়ে খুব উদ্বিগ্ন, যে লোক নেমেছে। কিন্তু আমার মনে হয়েছে আরজি করকে নিয়ে পশ্চিমবাংলায় যে বিরোধিতা হয়েছে তার চেয়ে বেশি লোক অ্যাক্টিভলি দেখেছিলাম। 20,000 লোক এখানে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে একত্রিত হয়েছে, মহিলারা সাইলেন্টলি প্রতিবাদ করেছিলেন হাতে মোমবাতি নিয়ে, এটা কিছু কম ছিল না। তো আমার যেটা মনে হলো যে 26-এ মানুষ চাইছে পরিবর্তন, সেজন্য যাই হোক আমি কোথায় আছি বড় কথা নয়, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। তো আমি সেই জন্য লড়াই করে এক প্রকার পার্টিতে ছিলাম যে শেষ দেখে ছাড়বো। তো পার্টি মনে করে দরকার আছে, ঠিক আছি আমি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালের বৈঠকের পর এবিপি আনন্দে এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। এদিকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন বিজেপি বিচিত্র দল, সার্কাসের পার্টি। 6 মাস হয়ে গেল বিজেপির রাজ্য কমিটি হয়নি, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে বসে আছেন। শ্রমিক ভট্টাচার্য নামেই বিজেপির রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী নিজের মতো কাজ করেন, দল চালান। বিচিত্র দল বিজেপি, সার্কাসের দল। গতকাল দিলীপ ঘোষকে নিয়ে নাটক হলো, সবাই দেখলো। মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। রাজ্য কমিটি 6 মাস হয়ে গেল হয়নি। শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হয়ে আছেন, নিজের রাজ্য কমিটি নেই, যে কমিটির মাথা হবেন তিনি নামকা ওয়াস্তে সভাপতি। অন্যদিকে সুকান্ত মজুমদারের কমিটি এখনো আছে, যারা সুকান্ত মজুমদারের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন, আগের সভাপতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী হচ্ছেন নিজের মতন তার কার্যক্রম, তার সঙ্গে আবার বিজেপির যারা আগেকার পদাধিকারী নেতা তারা আবার থাকেন না। এই বিচিত্র পার্টি, একটা সার্কাস পার্টি বললে কম বলা হবে। আর তার উপরে অমিত শাহ এসে বলে যাচ্ছেন এত পাবো, অত পাবো, এই দেখবো, ওই করব, সরকার গড়বো, ইত্যাদি ইত্যাদি। এরই মাঝখানে দিলীপ ঘোষকে নিয়ে যে নাটকটা হলো, সেই নাটকটাই বুঝিয়ে দিচ্ছে যে কতখানি অসহায় বা মুমূর্ষু অবস্থা সংগঠনের, যে দিলীপ ঘোষকে ডেকে বলছে আরে এসো না, একটুখানি সাহায্য করো না, যাকে একদম সরিয়ে রাখা হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।